হ্যালো। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, কবিতা বলছি। জানি। বলছি কি যে ওই ওই যে ফোর্থ সেমের বাংলা মিলে সাবজেক্টটা কি ওই এখন ফর্ম ফিল আপ হচ্ছে? ফোর্থ সেমিস্টারে হ্যাঁ। ফোর্থ সেমিস্টারে এখন কোনো তো হচ্ছে না তো। আর সিবিসিএস বলে। হ্যাঁ, সিবিসিএস সে তো হয়ে গেছে একবার পরীক্ষা। হ্যাঁ, সে তো একবার হয়ে গেছে না পরীক্ষা। সে তো মানে আগেরবার হয়েছে, এখানে তো শুরু হয়নি এখন। তাহলে এখন আমি তো নোটিশ পাইনি তো এখন, বুঝেছো? ও আচ্ছা। আমি নোটিশ পেলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, আমি ইউটিউব করে দেবো আমি। হ্যাঁ, ওই দেখবেন বাংলা মিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে হুম, স্যার, হুম। আসছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথমে আমরা যেটা আলোচনা করব যে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে এবং ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য এবং একটি সার্থক। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য এবং একটি সার্থক ঐতিহাসিক উপন্যাসের নাম বলো এবং সেটি অরিজিনালি যে সার্থক ঐতিহাসিক উপন্যাস কিনা সেটা আমাদেরকে আলোচনা করে দেখাতে হবে। তা সেই আলোচনা করার পূর্বে আমরা প্রথমে যেটা বলবো, ঐতিহাসিক উপন্যাস কাকে বলে। ঐতিহাসিক উপন্যাস হলো সেই উপন্যাস যে উপন্যাসে কোনো একটি কালের বা যুগের ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক চরিত্র নিয়ে একটি রসতীর্ণ সাহিত্য সৃষ্টি হয়, আর সেই সাহিত্যে প্রতিফলিত হয় তৎকালীন সমাজের সমাজ ভাবনা, রাজনৈতিক পরিস্থিতি এবং মানুষের জীবনযাত্রা। আর সেই ঐতিহাসিক উপন্যাসে লেখকের থাকে একটি কল্পনা, সামাজিক রাজনৈতিক ভাবনা যেমন থাকবে, সেই যুগের ভাবনা যেমন থাকবে, থাকবে লেখকের অর্থাৎ ঔপন্যাসিকের একটি ভাবনা, যে ভাবনাটাকে বলা হয় কল্পনা। এই কল্পনার সঙ্গে বাস্তবের মেলবন্ধন করে উপন্যাসিক যখন একটি সাহিত্য সৃষ্টি করেন, যে সাহিত্যটি একটি রসতীর্ণ সাহিত্য হয়ে ওঠে, তাকে বলি আমরা ঐতিহাসিক উপন্যাস। অর্থাৎ এখানে উপন্যাসিক চেষ্টা করেন যে শুষ্ক হাড় মজ্জার মধ্যে রক্ত মাংস মিশিয়ে একটি কালোতীর্ণ সাহিত্য সৃষ্টি করা, আর যে সাহিত্যটি এই বর্তমান যুগের একটি জীবন্ত ছবি হয়ে ওঠে। কেন জীবন্ত ছবি হয়ে ওঠে বলছি? আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে উপন্যাসিক কি করেন, যে ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে কোনো একটি কালের বা যুগের ওই ঘটনা নিয়ে এবং সেই যুগের চরিত্র নিয়ে এবং তার সাথে কিছু কিছু কল্পনাশ্রিত চরিত্র নিয়ে এই দুইয়ের মধ্যে তিনি একটি ভারসাম্য রক্ষা করেন ঐতিহাসিক উপন্যাসে। সেই কারণে ঐতিহাসিক উপন্যাস অত্যন্ত জীবন্ত হয়ে ওঠে। আমরা দেখেছি আকবরের মতো চরিত্র, জাহাঙ্গীরের মতো চরিত্র, আমরা ঔরঙ্গজেবের চরিত্র দেখেছি। এছাড়া আরও অনেক চরিত্র আছে যে চরিত্রগুলি নিয়ে অনেক ঐতিহাসিক উপন্যাস রচিত হয়েছে। আর এই ঐতিহাসিক উপন্যাসের প্রথম যে বৈশিষ্ট্য আমরা যেভাবে লিখেছি, যে পয়েন্টটা প্রথমে দিয়েছি, সে পয়েন্টটি হলো ঐতিহাসিক ভিত্তি। কারণ আমরা যখন ঐতিহাসিক উপন্যাস আলোচনা করেছি তখন কিন্তু শুরুতেই আমরা বলেছিলাম ঐতিহাসিক উপন্যাস হবে কোনো একটি যুগের বা কোনো একটি কালের ঐতিহাসিক ঘটনা নিয়ে, আর সেই যুগের ঘটনার সাথে লেখকের একটি কল্পনা থাকে। সেই কারণে ঐতিহাসিক উপন্যাসের প্রথম বৈশিষ্ট্য হলো ঐতিহাসিক ভিত্তি। এই ঐতিহাসিক ভিত্তি বা পটভূমি বা এই ঘটনা না থাকলে কোনো সাহিত্যকর্ম ঐতিহাসিকতায় পৌঁছাতে পারে না। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা বলেছি, ইতিহাস এবং কল্পনার মধ্যে সমন্বয়। আমরা ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ঐতিহাসিক উপন্যাসের মধ্যে কোনো একটি যুগের বা কালের ঘটনা থাকে, সেই ঘটনার সাথে থাকে সেই যুগের কিছু চরিত্র।
আর সেই ঘটনা চরিত্রের সাথে লেখক যখন শুষ্ক হাড় মজ্জায় রক্ত মাংস মিশ্রিত করে অর্থাৎ কল্পনা মিশ্রিত করেন, তখনই সেটি হয়ে ওঠে একটি ঐতিহাসিক ইতিহাস এবং কল্পনার মধ্যে সমন্বয়। তৃতীয় যে বৈশিষ্ট্যটা আমরা বলেছি সেটি হলো যুগ আবহ সৃষ্টি। সেখানে বলা হয়েছে যে সময়ে আমরা গল্পটা বলছি অর্থাৎ ঐতিহাসিক উপন্যাসের যে সময়ের কথা আমরা শুনছি বা পড়ছি, সেই সময়ের আমরা জানতে পারি সমাজ ব্যবস্থা, আমরা জানতে পারি রাজনৈতিক ব্যবস্থা, আমরা জানতে পারি সে যুগের অর্থনৈতিক অবস্থা। এর পাশাপাশি সে যুগের মানুষের পোশাক আশাক যাবতীয় চালচলন একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ চিত্র সেই সময়কালের চিত্র উপন্যাসিক তার উপন্যাসের মধ্যে দিয়ে তুলে ধরেন। চতুর্থ যে বৈশিষ্ট্যটা আমরা লিখেছি সেটি হলো চরিত্র বিন্যাস। কারণ আমরা যখন শুরুতেই আমরা যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ঐতিহাসিক উপন্যাসের প্রথম এবং প্রধান পটভূমি হলো সেই যুগের সেই কালের ঘটনা, অর্থাৎ ইতিহাসের ঘটনা, কোনো একটি যুগের ঘটনা আমরা পড়ছি। সেই ঘটনার সাথে সেই যুগের সেই ঘটনার চরিত্র আমাদের নিতে হয় ঐতিহাসিক উপন্যাসে। আর সেই ঘটনার সাথে যখন সেই সময়কালের চরিত্র মধ্যে একটা আলাপচারিতা, মেলবন্ধন, সমন্বয় হয়, তখন সেটিকে আমরা নিঃসন্দেহে বলতে পারি একটি ঐতিহাসিক উপন্যাস। 5 নম্বর আমরা যে পয়েন্টটা আমরা রেখেছি সেটি হলো ঐতিহাসিক সত্যের মর্যাদা। ঐতিহাসিক উপন্যাসে পঞ্চম অন্যতম বৈশিষ্ট্য হলো ঐতিহাসিক সত্যের মর্যাদা, যেখানে আমরা বলেছি লেখক কল্পনা করতে পারেন ঐতিহাসিক উপন্যাস রচনার ক্ষেত্রে কিংবা ঐতিহাসিক নাটক রচনার ক্ষেত্রে লেখক কল্পনা করতে পারেন। তবে এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি হলো সেই যুগের যে ঘটনার কথা আমরা বলছি, সেই কালের যে ঘটনার কথা আমরা বলছি, সেই যুগের যে চরিত্রের কথা বলছি, এই ঘটনা এবং চরিত্রগুলিকে কখনোই লেখক বা নাট্যকার বিকৃত রূপ দিতে পারেন না। সেই হুবহু সেই রূপের সাথে তিনি নিজের কল্পনা মিশ্রণ করেন, আর সেই কালের ঘটনার সাথে কল্পনা মিশ্রণ করে যখন তিনি করেন সেটি তখন হয়ে ওঠে একটি ঐতিহাসিক সত্যের মর্যাদা উন্নীত হয়। যেখানে কোনো একটি যুদ্ধের কথা আমরা বলছি, পলাশের যুদ্ধ হতে পারে, খানোয়ার যুদ্ধ হতে পারে, বক্সারের যুদ্ধ হতে পারে, সেই যুদ্ধের কথা যখন তিনি তুলে ধরছেন কোনো একটি উপন্যাসে, সেই যুদ্ধের পরিণতি কি হয়েছিল, সেই যুদ্ধে কি ক্ষতি হয়েছিল, সেই যুদ্ধে কার কার মৃত্যু হয়েছিল, সেই যুদ্ধের ফলাফল কি ভয়ঙ্কর হয়েছিল কি ভালো হয়েছিল, সমস্তটাই কিন্তু তিনি তুলে ধরেন। এখানে কোনো ঘটনার তিনি বিকৃত রূপ দিতে পারেন না, দেওয়া যায় না। এটি ঐতিহাসিক নাটকের অন্যতম একটা সীমাবদ্ধতা। কল্পনা থাকবে, অবশ্যই কল্পনা থাকবে, যে কোনো লেখার মধ্যে অবশ্যই কল্পনা থাকে। কল্পনা ছাড়া কোনো লেখা রসোত্তীর্ণ হয়ে উঠতে পারে না, পাঠকের কাছে সেটার সমাদর খুব বেশি পায় না। সেই কারণে ঘটনার সাথে অবশ্যই কল্পনার মিশ্রণ থাকবে, কিন্তু সেই কল্পনা এমন হবে না যা সেই ঘটনাকে অবলুপ্ত করে, সেই ঘটনাকে অপমান করতে পারে বা সেই ঘটনাকে বিকৃত রূপ করতে পারে। এটা কখনো কোনো লেখক, কোনো নাট্যকার পারেন না। এটাই ছিল আমাদের ঐতিহাসিক নাটক কাকে বলে এবং ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য। পরে যদি আমরা পরের দিন ক্লাসে সময় পাই তাহলে একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস অর্থাৎ বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসটি একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস কিনা আমরা নিশ্চয়ই পরের ক্লাসে আলোচনা করব। তাহলে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক।